আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা ভার্বের প্রাথমিক আলোচনাটুকু করেছি। ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করেছি যে ভার্ব দুই ধরনের হয় প্রধানত। একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট। আবার ফাইনাইট ভার্বের দুটো ধারা আছে, দুই ধরনের। সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্ব দুই ধরনের, ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। আমরা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভে রয়েছে এবং ট্রান্সিটিভে কিছু ট্রান্সিটিভ ভার্বের মধ্যে আরো অনেক ধরনের ভার্ব রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। ট্রান্সিটিভ ট্রান্সিটিভ ভার্ব, আমরা জানি ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো। যে সকল ভার্ব ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যে ভার্বগুলো তাদের পরে অবজেক্ট গ্রহণ করবে। হ্যাঁ, বাক্যের অর্থকে সম্পূর্ণ করার জন্য যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করবে সেটাই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যেমন she reads a book, সে একটি বই পড়ে, এটা হলো একটা ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ। আবার যদি বলি she called me, এখানে called me a fool, সে আমাকে ফুল, বোকা বলে ডাকে। তাহলে এখানে এই কলটা হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। আবার এভাবে বলতে পারি যে she lends me books every time I wanted from her. এখানে বলা হচ্ছে she lends me books, সে আমাকে বই দেয় every time I wanted from her, যখনই আমি তো তার কাছ থেকে বই চেয়েছি তখনই সে আমাকে বই দিয়েছে। তাহলে এই ভার্বগুলো হচ্ছে ট্রান্সিটিভ, কারণ এদের পরে অবজেক্ট আছে, এদের পরে অবজেক্ট আছে, এদের পরে অবজেক্ট আছে। যদি বলি she flies a kite, সে একটি ঘড়ি উড়ায়, এই ফ্লাই শব্দটা ট্রান্সিটিভ, কারণ এর পরে অবজেক্ট আছে। এখন আমরা দেখব ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের অন্তর্গত বেশ কয়েকটা ধরন রয়েছে। সবগুলি ট্রান্সিটিভ ভার্ব, বাট তাদের আলাদা আলাদা নাম রয়েছে, সেটা আমরা এখন একটু দেখব। ট্রান্সিটিভ ভার্বের মধ্যে এক ধরনের ভার্ব আছে, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব একে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশন। অর্থাৎ কিছু কিছু ট্রান্সিটিভ ভার্ব আছে, এই ভার্বগুলো ফ্যাক্টিটিভ ভার্বের পরে অবশ্যই অবজেক্ট থাকবে। কিছু কিছু ফ্যাক্টিটিভ ভার্ব আছে যে ভার্বগুলোর একটি অবজেক্টে হয় না, এদের দুটি করে অবজেক্ট লাগবে। ওই ভার্বকে সম্পূর্ণ নিজেকে প্রকাশ করার জন্য তাদের দুটি করে অবজেক্ট লাগবে, এদেরকে ডাই ট্রান্সিটিভ ভার্বও বলা হয়ে থাকে। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব যেমন যে সকল ভার্ব, আমি বলতে পারি যে সকল ভার্ব এর দুটি করে দুটি করে অবজেক্ট থাকে, তাদের ফ্যাক্টিটিভ ভার্ব বলে। এদেরকে আবার বলা যেতে পারে ফ্যাক্টিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, এদেরকে ডাই ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। ডাই ট্রান্সিটিভ ভার্ব, ডাই মানে দুই, দুটি করে অবজেক্ট লাগবে। যেমন she called me a fool, দেখেন সে আমাকে বোকা বলে, সে আমাকে বোকা বলে ডাকে। তাহলে এই কল একটা ট্রান্সিটিভ ভার্ব, অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব, এরপরে একটা অবজেক্ট আছে। তাহলে মি এবং সি তো একই জিনিস নয়, যার কারণে মি এখানে অবজেক্ট, সে আমাকে ডাকে। এখন প্রশ্ন হলো কি বলে ডাকে? এ ফুল, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তাহলে যেহেতু এই ট্রান্সিটিভ ভার্বটি সম্পূর্ণ প্রকাশ করার জন্য দুটি করে অবজেক্ট লাগছে, সুতরাং এই ভার্বকে বলা যেতে পারে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ এই ভার্বের দুটি অবজেক্ট রয়েছে। আবার একইভাবে বলতে পারি দে সিলেক্টেড মি দেয়ার সার্ভেন্ট, তারা আমাকে সার্ভেন্ট হিসেবে নির্বাচিত করেছে। তাহলে সিলেক্টেড একটা ট্রান্সিটিভ ভার্ব, এটাকে ফ্যাক্টিটিভ ভার্বও বলা যেতে পারে,
ফ্যাক্টরিটিভ ভার্ব ট্রান্সিটিভ ভার্বের অন্তর্গত যেহেতু ফ্যাক্টরিটিভ ভার্ব, সুতরাং একে ফ্যাক্টরিটিভ ভার্বও বলা যাবে, ট্রান্সিটিভ ভার্বও বলা যাবে। এবং এর এই একটা অবজেক্ট এবং এই আরেকটা অবজেক্ট। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো দুটি করে অবজেক্ট গ্রহণ করবে এবং ওই ভার্বগুলোকে আলাদা করে বললে ওদের নাম হবে ফ্যাক্টরিটিভ ভার্ব বা ডাইট্রান্সিটিভ ভার্ব, এবং এগুলো সবগুলোই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। এরূপ ডাইট্রান্সিটিভ ভার্ব, এরকম ফ্যাক্টরিটিভ ভার্ব বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফ্যাক্টরিটিভ ভার্ব আছে যা দ্বারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে। যেমন কল, কনসিডার, নেম, থিঙ্ক, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, তারপরে বলতে পারি চুজ, অ্যাপয়েন্ট, গিভ, ইটসেট্রা। খুব বহুল ব্যবহৃত এবং এগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় আসে। এবার যে ক্লজটা এসেছিল 46তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় এই গিভ ভার্ব যুক্ত একটা ক্লজ ছিল। হ্যাঁ, সুতরাং এই গিভ ভার্বের দুটি অবজেক্ট লাগবে, একটি অবজেক্ট দেয়া ছিল আর একটা অবজেক্ট দেয়া ছিল না। একটি অবজেক্ট থাকলে এক ধরনের ক্লজ হয়, আর দুটি অবজেক্ট থাকলে আরেক ধরনের ক্লজ হয়। যাই হোক, সেটা আমরা ক্লজে আলোচনা করব। বাট এই ভার্ব কয়েকটা আপনাদের মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে ডাইট্রান্সিটিভ ভার্ব। সাধারণত এই ভার্বগুলো সেন্টেন্সে দুটি করে অবজেক্ট গ্রহণ করে। হ্যাঁ, এদেরকে ডাইট্রান্সিটিভ ভার্ব বলে। তাহলে এগুলো ফ্যাক্টরিটিভ ভার্ব এক ধরনের ট্রান্সিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টরিটিভ ভার্ব গেল। এখন আমরা 2 নম্বর আরেকটা ভার্ব নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব এটাও এক ধরনের ট্রান্সিটিভ ভার্ব। যে সকল ভার্ব থেকে অবজেক্ট তৈরি হয় ওই ভার্ব গুলোকেই কগনেট ভার্ব বলে। অর্থাৎ কগনেট ভার্ব হচ্ছে যেই ভার্ব, সহজ কথায় সাবজেক্ট এবং অবজেক্ট এর ভার্ব এবং অবজেক্টের মূল যদি একই হয়, অর্থাৎ একই জায়গা থেকে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব যদি উৎপন্ন হয়, একই জায়গা থেকে অবজেক্ট এবং ভার্ব যদি উদ্ভূত হয়, তাহলে ওই ভার্বটা হবে কগনেট ভার্ব এবং এরপরে যে অবজেক্ট আসবে ওই অবজেক্টটা হবে কগনেট অবজেক্ট। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন শি অথবা আই ran a race yesterday. গতকাল আমি একটি ভো দৌড় দিয়েছি। দেখেন, রান একটা ভার্ব আর একটা কি ভার্ব, এখানে রান সাধারণত আর ইউএন রান সাধারণত ইন্ট্রান্সিটিভ ভার্ব হয়, বাট এখানে এই ইন্ট্রান্সিটিভ ভার্বকে ট্রান্সিটিভ হিসেবে রূপ দেওয়া হয়েছে আর এই রেসটা হচ্ছে এখানে অবজেক্ট। এই রেস রান ভার্ব থেকে এই রেস অবজেক্টের নাউনের তৈরি হয়েছে, যার কারণে এই অবজেক্টকে বলা হবে কগনেট অবজেক্ট আর এটাকে বলা হবে কগনেট ভার্ব। রাইট? আবার যদি বলতে পারি she slept a sound sleep, সে বলি না, সে তোফা ঘুম ঘুমিয়েছে, সে খুব ঘুম ঘুমিয়েছে, সে শান্তির ঘুম ঘুমিয়েছে। এক্ষেত্রে এই স্লেপটা হচ্ছে কগনেট ভার্ব আর এটা হলো কগনেট অবজেক্ট। সাধারণত স্লিপ হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। হিয়ার স্লিপ হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ট্রান্সিটিভ ভার্ব। হ্যাঁ, সাধারণত এগুলো হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এই সেন্টেন্সগুলোতে এগুলোকে ট্রান্সিটিভ আকারে ব্যবহার করা হয়েছে। যেটা আমি গত ক্লাসেই বলেছি যে একটা ওয়ার্ড সেন্টেন্সে কিভাবে বসবে, কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসবে, হ্যাঁ, ইট ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। আপনি কিভাবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছেন এর উপর নির্ভর করবে। এগুলো সাধারণত ইন্ট্রান্সিটিভ হয়। তাহলে ট্রান্সিটিভ ভার্বকে we may also use a transitive verb in an intransitive way. ট্রান্সিটিভ ভার্বকে আমি ইন্ট্রান্সিটিভ ওয়েতেও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এই ধরনের কগনেট ভার্ব রয়েছে, যেমন রান কগনেট ভার্ব, স্লিপ হচ্ছে কগনেট ভার্ব,
আবার বলতে পারি হি ড্রিমড এ ব্যাড ড্রিম। ব্যাড ড্রিম বলি না, সে একটি খারাপ স্বপ্ন দেখেছে। সুতরাং এটা হলো কগনেট ভার্ব, এটাও হলো কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট অর্থাৎ আপনি লক্ষ্য করবেন ভার্ব থেকে অবজেক্ট তৈরি হয়েছে কিনা, ভার্বের মতো সেম সেম কিনা। ভার্ব এবং অবজেক্ট যদি একই জায়গা থেকে উৎপন্ন হয় তাহলে ওই ভার্বগুলোকে কগনেট ভার্ব বলা হয় এবং অবজেক্টকে কগনেট অবজেক্ট বলা হয়, এবং এগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের অন্তর্গত। এবার আমরা দেখব 3 নম্বর। 3 নম্বরে আমরা দেখব রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব এক ধরনের ট্রান্সিটিভ ভার্ব। রিফ্লেক্সিভ মানে আত্মবাচক, আত্মবাচক, যেমন মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, এই জাতীয় শব্দগুলো কে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। হ্যাঁ, ওই রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। রিফ্লেক্সিভ যে ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো থাকবে সেগুলি হবে রিফ্লেক্সিভ ভার্ব। আত্মবাচক ক্রিয়া, এটাকে বলা যেতে পারে আত্মবাচক ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট নিজেকে বোঝাতে যে ধরনের ভার্বগুলো ব্যবহার করা হবে সেই ভার্বগুলো হবে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব যেমন কিছু রিফ্লেক্সিভ কমন রিফ্লেক্সিভ ভার্ব আছে, যেমন ফ্যান, ফান, রাইট, ডিস্ট্রয়, হিল, এছাড়া অ্যাবসেন্ট, বলতে পারি অ্যাভাইল, তারপর এনজয়, রাইট, এটসেট্রা। এই ভার্বগুলো খুব কমন, যেগুলো রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, খুব কমন। যেমন আমি উদাহরণে যদি বলি, she fans herself, fans herself, সে নিজেকে ফ্যান করছে, সে নিজেকে বাতাস করছে, তাহলে এটা হলো রিফ্লেক্সিভ ভার্ব, এটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে she fans herself, সে নিজেকে বাতাস করছে, তাহলে এটা অবজেক্ট, এটা হলো ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা ট্রান্সিটিভ ভার্ব, তাহলে এটা হচ্ছে এক ধরনের ট্রান্সিটিভ ভার্ব। আবার একই ভাবে বলি, she prides herself, she prides herself for her good result, সে তার ভালো ফলাফলের জন্য কি অহংকার করছে, তাহলে এই প্রাইডটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, এটা রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট। একই ভাবে বলতে পারি they destroyed themselves, they destroyed themselves, এটা হলো অবজেক্ট, এটা হলো রিফ্লেক্সিভ ভার্ব। আবার যদি বলি he killed himself, he killed himself, তাহলে কিলটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব আর এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে এইভাবে আমি অন্যান্য, যেমন দে এনজয়েড দেমসেলভস এট দ্য পিকনিক, তারা পিকনিকে নিজেরা আনন্দ করেছে, ওইখানে এনজয় শব্দটা রিফ্লেক্সিভ ভার্ব। সুতরাং এই ভার্বগুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করেন। আপনি বিভিন্ন কারেকশনে, বিভিন্ন পরীক্ষাতে এই জাতীয় ভার্ব দিয়ে প্রশ্ন দেওয়া হয় এবং আন্ডারলাইন করে বলা হয় এটা কোন ধরনের ভার্ব, এবং এর পরের অবজেক্টটাকে বলা হয় এটা কোন ধরনের অবজেক্ট, অথবা এই ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করে দিয়ে একটা সেন্টেন্সে এই ভার্বগুলো দিয়ে ওই ভার্বের নিচে আন্ডারলাইন করে আপনাকে প্রশ্ন করতে পারে যে হোয়াট টাইপ অফ ভার্ব দ্য আন্ডারলাইনড হোয়াট টাইপ অফ ভার্ব দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ, হ্যাঁ, মানে হচ্ছে দাগাঙ্কিত শব্দটি কোন ধরনের ভার্ব। আশা করি ট্রান্সিটিভ ভার্বের অন্তর্গত যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো নিয়ে আমরা সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি, এবং নেক্সট ক্লাসে আমরা ইনট্রান্সিটিভ ভার্বের বেশ কয়েকটা প্রকার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।